শেখ নসিরউদ্দিন এখন ভবানীপুরের একজন মধ্যবিত্ত প্রজা। গত ৩ বৎসর হইতে কন্ট্রাক্টের কর্ম করিয়া যেমন করিয়া হোক তিনি 10 টাকার সংস্থান করিয়াছেন। তিনি বিশেষ রূপে ক্ষতিগ্রস্ত হইয়া থানায় আসিয়া যেরূপ এজাহার দিতেছেন তাহার সারমর্ম এই স্থানে পাঠকগণকে অবগত করাইব। নসিরউদ্দিন বলিতেছেন, প্রায় ৩ মাস অতীত হইল। আমি একজন পোদ্দারকে প্রায় ৬০০-৭০০ টাকা মূল্যের কতকগুলি সোনার অলঙ্কার নির্মাণ করিতে দিয়াছিলাম। অনেকবার তাগাদা করিয়াও সেই সকল গহনা আমি আর পাই নাই। কিন্তু অদ্যদিবা 10টার সময় যখন আমি আফিস অঞ্চলে যাইতেছিলাম সেই সময় পোদ্দার আমাকে ডাকিল ও তাহার দোকান হইতে সমস্ত গহনাগুলি আমাকে প্রদান করিয়া বলিয়া দিল যে বিশেষ কার্যোপলক্ষে অদ্য আমি দেশে যাইতেছি, প্রায় 2-3 মাস ভিন্ন ফিরিয়া আসিতে পারিব না। এখন আপনি গহনাগুলি লইয়া যান। আমি ফিরিয়া আসিয়া হিসাবপত্র করিয়া দেনা পাওনা স্থির করিব। পোদ্দারের এই কথা শুনিয়া আমি গহনাগুলি গ্রহণ করিলাম ও কিয়ৎক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম যে গহনাগুলির সঙ্গে করিয়া আপিস অঞ্চলে যাই কি আবার বাড়ি ফিরিয়া গিয়া উহা রাখিয়াসি। আমি এইরূপ ভাবিতেছি, এমন সময় গোলাম হোসেনের পুত্র কাছেম আলীকে আসিতে দেখিতে পাইলাম। উহাকে অনেক দিবস হইতে ভালো লোক বলিয়া জানিতাম, বিশেষত আমার বাড়ির নিকটে উহার বাসস্থান। আমি কাছেম আলীকে ডাকিলাম, সে নিকটে আসিল। আমি গহনাগুলি তাহার হস্তে প্রদান করিয়া বলিয়া দিলাম, তুমি ইহা লইয়া আমার বাড়িতে গিয়ে আমার ভ্রাতার নিকটে দিও। সে সম্মত হইল ও গহনাগুলি লইয়া সেই স্থান হইতে আমাদিগের গৃহাভিমুখে প্রস্থান করিল। আমিও আফিস অভিমুখে গমন করিলাম। সন্ধ্যার সময় বাড়িতে ফিরিয়া আসিয়া গহনার কথা জিজ্ঞাসা করায় জানিতে পারিলাম যে কাছেম আলী কোনো গহনা আনিয়া বাড়িতে দেয়ই নাই। পরে কাছেম আলীর অনুসন্ধান করিলাম এবং তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের নিকট হইতে অবগত হইলাম যে সে গুরুদর্শন অভিলাষে কল্লবাড়ি হইতে গমন করিয়াছে। গহনার কথা জিজ্ঞাসা করায় বৃদ্ধ গোলাম হোসেন তাহার কিছুই বলিতে পারিল না। তাহার গুরুদেব যে কে এবং কোথায় থাকেন তাহাও আমরা কেহই অবগত নহি। এখন মহাশয়েরা একটু অনুগ্রহ না করিলে আর আমার কোনরূপ উপায় হইবার সম্ভাবনা নাই। যদি আপনারা সন্ধান করিয়া উহাকে না ধরেন তাহা হইলে আমার ৬০০ টাকা একেবারে লোকসান হইয়া যাইবে এবং দোষী ব্যক্তির উপযুক্ত দণ্ড হইবে না। আমি উহার উপর বিশ্বাসঘাতকতার দোষ আরোপ করিয়া নালিশ করিতেছি। এখন আপনাদিগের যাহা কর্তব্য হয় করুন। দ্বিতীয় পরিচ্ছেদ। পুলিশ কর্মচারী তদারকে নিযুক্ত হইলেন। ক্রমে কাছেম আলীর বাড়িতেও গমন করিয়া তাহার বৃদ্ধ পিতা গোলাম হোসেনের সহিত সাক্ষাৎ করিলেন। গোলাম হোসেনকে জিজ্ঞাসা করায় তিনি কোনো কথারই পরিষ্কার উত্তর দিতে পারিলেন না। তবে এইমাত্র বলিলেন যে কাছেম আলীর একজন গুরু ফকির আছেন, সে তাহারই সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত কল্ল এই স্থান হইতে গমন করিয়াছে। সে ফকির কে, কোথায় থাকেন, বৃদ্ধ তাহার কিছুই বলিতে না পারায় পুলিশ কর্মচারীর মনে নানা রূপ সন্দেহ আসিয়া উপস্থিত হইল। যে ব্যক্তি গুরুদর্শনাভিসানে কল্ল গমন করিয়াছে সে অদ্য কিরূপে নসিরউদ্দিনের নিকট হইতে অলঙ্কার সকল লইয়া গমন করিতে সমর্থ হইল, ইহা নিতান্ত অসম্ভব। সম্ভবত বৃদ্ধাও ইহার কিছু না কিছু ব্যাপার অবগত আছে। এই ভাবিয়া তিনি গোলাম হোসেনের গৃহ অনুসন্ধান করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। বৃদ্ধ প্রথমে অসম্মত হইল, কিন্তু তাহার আপত্তি টিকিল না দেখিয়া কাজেই তাহাকে সম্মত হইতে হইল। পাড়ার 2-3 জন ভদ্রলোককে ডাকাইয়া পুলিশ কর্মচারী তাহার গৃহের ভিতর প্রবেশ করিলেন এবং বৃদ্ধকে কহিলেন, তোমার নিজের ও পরিবারবর্গের যে সকল অলঙ্কারাদি আছে তাহা প্রথমে আমাদিগের সম্মুখে লইয়া আইসো, তাহার পর বিবেচনা মতো কার্য করা যাইবে। এই কথা শুনিয়া বৃদ্ধ তাহার পরিবারবর্গের অলঙ্কারগুলি আনিবার মানসে যে সিন্ধুকের ভিতর উক্ত দ্রব্য সকল রক্ষিত ছিল তাহার নিকট গমন করিল। সেই স্থানে গিয়া যাহা দেখিল তাহাতে বৃদ্ধের মস্তক ঘুরিয়া গেল। চতুর্দিক অন্ধকার দেখিয়া সে সেই স্থানেই বসিয়া পড়িল। পুলিশ কর্মচারী বৃদ্ধের এইরূপ অবস্থা দেখিয়া অতিশয় বিস্মিত হইলেও জিজ্ঞাসা করিলেন, হঠাৎ তোমার এরূপ অবস্থা হইল কেন? তখন গোলাম হোসেন ধীরে ধীরে কহিতে লাগিল,
আর বলিব কি মহাশয়, আমারও সর্বনাশ হইয়া গিয়াছে। দেখুন, আমার এই সিন্ধুকের তালা খোলা রহিয়াছে, এবং কাছে মালির বৃদ্ধ মাতা ও তাহার স্ত্রীর গহনার বাক্সও নাই। এই বলিয়া বৃদ্ধ অধীর বালকের ন্যায় রোদন করিতে লাগিল। কপালে করাঘাত ও আত্মনাদ করিতে করিতে কহিল, এখন বোধ হইতেছে কাছে মালি আমারও সর্বনাশ করিয়াছে। সেই আমার সিন্দুক ভাঙিয়া আমার এত দিবসের সঞ্চিত যাহা কিছু ছিল তাহা লইয়া প্রস্থান করিয়াছে। এখন বোধ হইতেছে কাছেও আমার পুত্র নহে। এত দিবস হইতে সে আমার সর্বনাশ সাধন করিবার মানুষেই আমাকে ছলনা করিয়া আমার পুত্র পরিচয়ে আমার নিকটে অবস্থিতি করিতেছিল। আজ দেখিতেছি যে সে আমার সর্বনাশ সাধন করিয়া তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিতে সক্ষম হইয়াছে। আজ বেশ বুঝিতে পারিতেছি যে আমার এই সর্বনাশ সাধনের নিমিত্ত মায়াজাল বিস্তার করিয়া সে আমাকে মোহজালে আবদ্ধ করিয়াছিল। তাহা সেই মাতৃভক্তি, পিতৃভক্তি প্রভৃতি এখন দেখিতেছি ছলনা ভিন্ন আর কিছুই নহে। পুলিশ কর্মচারী ইহা শুনিয়া আরও বিস্মিত হইলেন ও বার কহিলেন, কাছে মালি যে তোমার পুত্র নহে বলিতেছ, ইহার অর্থ কি? এই কথা বৃদ্ধ যাহা বলিল তাহা শুনিলে চমকিত হইতে হয়। তাহা বড়ই অদ্ভুত কথা। বৃদ্ধ বলিল, এখন আমার বয়ক্রম 60 বৎসর হইয়াছে। যখন আমার বয়ক্রম 40 বৎসর, সেই সময় অনেক ঈশ্বর সাধনার পর আমি একটি মাত্র পুত্র সন্তান লাভ করিয়াছিলাম। ভাবিয়াছিলাম এত দিবস পরে ঈশ্বরের কৃপায় আমার যাহা কিছু বিষয়াদি আছে তাহা উপভোগ করিবার উপযুক্ত পাত্র পাইলাম। কিন্তু আমার সে আশা অতি অল্পদিন মধ্যেই নির্মূল হইল। উহার বয়ক্রম 6 মাস উত্তীর্ণ হইতে না হইতেই আমাদিকে সকল ভরসার স্থল সেই একমাত্র পুত্র সমন সদনে প্রস্থান করিল। আমরা অতিশয় মর্মাহত হইয়া রোদন করিতে করিতে আমাদিগের ধর্মানুযায়ী ইহার সমাধি কার্য সমাধা করিলাম ও হৃদয়ের স্তরে স্তরে অঙ্কিত দুঃখের প্রতিকৃতি দর্শন করিতে করিতে আরও প্রায় 15-16 বৎসর যাপন করিলাম। প্রায় 4 বৎসর হইল। একদিন আমি সন্ধ্যার সময় আমার দলিজে বসিয়া ঈশ্বরের নাম করিতেছি। এমন সময় উক্ত কাছেমালি, যাহার বয়স তখন 16 বৎসর, ধীরে ধীরে আমার নিকট আসিল এবং ভক্তিভাবে প্রণামপূর্বক আমাকে পিতৃ সম্বোধন করিয়া বলিল, পিতা, আমি আসিয়াছি। আমি উহার কথা শুনিয়া অতিশয় আশ্চর্যিত হইলাম। জিজ্ঞাসা করিলাম, বাপু, তুমি কে? আমাকে পিতৃ সম্বোধন করিলে? তাহাতে কাছে মালি বলিল, পিতা, আমার নাম কাছে মালি, আমি আপনার পুত্র। আপনার বোধহয় মনে আছে যে প্রায় 16 বৎসর উত্তীর্ণ হইল আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আমি আপনার সেই সন্তান। আমার মাতাকে জিজ্ঞাসা করিয়া দেখুন, তিনি আমার নাম কাছে মালি রাখিতে মনে মনে সংকল্প করিয়াছিলেন। এক দিবস তাহার ক্রোড় হইতে আমি পড়িয়া যাওয়াতে আমার কপালের এক স্থান কাটিয়া গিয়াছিল। দেখুন, আমার কপালে সেই দাগ কদাপিও বর্তমান আছে। এই কথা শুনিয়া আমি ঈশ্বরের নাম ভুলিয়া গেলাম। তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিলাম। সে পুনরায় বলিতে লাগিল, পিতা, যখন আমার বয়ক্রম কেবল 6 মাস মাত্র হইয়াছিল, সেই সময় আমার অতিশয় পীড়া হয়। তাহাতে সকলেই মনে করেন যে আমি মরিয়া গিয়াছিলাম, কিন্তু বাস্তবিক আমি মরি নাই। মৃত মনে করিয়া আপনারা আমাকে কবরে প্রথিত করেন। কিন্তু সেই সময় একজন ফকির সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি এই সকল অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। আপনারা সেই স্থান পরিত্যাগ করিলে তিনি আমাকে কবর হইতে উঠাইয়া লইয়া চলিয়া যান ও বহু যত্নে আমাকে রোগ হইতে মুক্ত করেন। আর ইহাও আপনার বোধহয় বেশ মনে আছে যে পর দিবস প্রাতঃকালে আপনি কবর দেখিতে গিয়া পুনর্খরিত অবস্থায় দেখিতে পান। তাহাতে শৃগাল কৃত্তিক এইরূপ অবস্থা হইয়াছে বিবেচনা করিয়া আপনি স্বহস্তে উহা ঠিক করিয়া দেন। গত 16 বৎসর পর্যন্ত সেই ফকিরের যত্নে আমি প্রতিপালিত হইয়া এত বড় হইয়াছি। নানা দেশ দেশান্তরে তাহার সহিত ভ্রমণ করিয়াছি এবং এই সকল গূঢ় রহস্য তাহার নিকট অবগত হইয়াছি। প্রায় 1 মাস অতীত হইল। ফকির সাহেব এলাহাবাদের নিকট একটি পর্বতে গমন করিয়াছেন।
তিনি সেই স্থানে ঈশ্বরের ধ্যানে নিমগ্ন থাকিয়া তাহার জীবনের অবশিষ্ট কাল অতিবাহিত করিবেন মনস্থ করিয়াছেন এবং আমাকে আপনার নিকটে প্রেরণ করিয়াছেন। আমাকে বলিয়া দিয়াছেন, তুমি যদিও এখন সংসারে প্রবেশ করিতে চলিলে, কিন্তু একবারে সংসারের মায়ায় অভিভূত হইও না। মধ্যে মধ্যে আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। আর তোমার বৃদ্ধ পিতামাতাকেও বলিও যে কোনো না কোনো সময়ে আমি যাইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা বলিয়া আসিব। এই সকল কথা শুনিয়া আমার চক্ষু দিয়া দরদর বেগে জল পড়িতে লাগিল। আমার অন্তরের সহিত সমস্ত কথা মিলিয়া দেখিয়া আমি আমার স্ত্রীকে ডাকিলাম। সেও বাহিরে আসিয়া সকল শুনিয়া তাহার কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করিল এবং কাছে মালির মুখ চুম্বন করিয়া যত্নের সহিত তাহাকে বাড়ির ভিতর লইয়া গেল। আমিও ঈশ্বরের এই অনুগ্রহে হৃদয়ের সহিত তাহাকে ধন্যবাদ দিতে লাগিলাম। ক্রমে পাড়ার লোকজন আসিয়া তাহাকে দেখিল ও সকলেই তাহার কথায় একান্ত বিশ্বাস করিল। সেই দিবস হইতেই আমি উহাকে আমার পুত্র জানিয়া ও অন্তরের সহিত যত্ন ও এত দিবস ভরণ পোষণ করিয়া আসিতেছিলাম। সদংশজাত সুপাত্রীর সহিত উহার বিবাহও দিয়াছিলাম। এই তাহার স্ত্রী, এই তাহার 2টি পুত্র। সে প্রায় 2-4 মাস অন্তর সেই ফকিরকে দর্শন করিবার নিমিত্ত 20-50 টাকা লইয়া এলাহাবাদের নিকট কোনো পর্বতে গমন করে এবং 10-15 দিবস তথায় থাকিয়া পুনরায় প্রত্যাগমন করে। গতকালও সেই রূপ গিয়াছে, কিন্তু এবার স্ত্রী ও মাতার গহনাগুলি লইয়া গিয়াছে। বোধ হইতেছে 3য় পরিচ্ছেদ। পুলিশ কর্মচারী এই সকল কথা শুনিয়া অতিশয় আশ্চর্যিত হইলেন। একবার ভাবিলেন বৃদ্ধ গোলাম হোসেন মিথ্যা কথা বলিতেছে, কিন্তু পরে গোলাম হোসেনের স্ত্রী ও প্রতিবেশী বর্গের নিকট সমস্ত ব্যাপার শুনিয়া তাহার সে বিশ্বাস দূর হইল। তিনি আবশ্যক অনুযায়ী অন্যান্য সমস্ত অনুসন্ধান শেষ করিলেন এবং আসামি কাছিমালির অনুসন্ধান করিতেও চেষ্টা করিলেন, কিন্তু কোনো স্থানেই তাহার কোনরূপ সন্ধান প্রাপ্ত হইলেন না। এই মোকদ্দমার অনুসন্ধান করিতে গিয়া অপর কতকগুলি অভূতপূর্ব বিষয় বাহির হইয়া পড়িল। এক মোকদ্দমার স্থানে 2টি মোকদ্দমা কাছিমালির বিরুদ্ধে উপস্থিত করিতে হইল। পুলিশ কর্মচারী একাদিক্রমে 2-3 দিন কাছিমালির অনুসন্ধান করিলেন, কিন্তু কোনো সন্ধান না পাইয়া আসামির গ্রেপ্তারি ওয়ারেন্ট বাহির করাইবার প্রত্যাশায় ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট আবেদন করিলেন। মোকদ্দমার সমস্ত ঘটনা সবিশেষ বিকৃত করা হইল। ম্যাজিস্ট্রেট বাহাদুর সমস্ত শুনিয়া আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট বাহির করিতে আদেশ প্রদান করিলেন। ওয়ারেন্ট বাহির হইল। তখন সেই ওয়ারেন্ট ডাক যোগে এলাহাবাদে প্রেরিত হইল, কিন্তু সেই স্থানে কাছিমালির কোনো সন্ধান না হওয়ায় ওয়ারেন্ট ফেরত আসিল। এই সময় এক দিবস সাহেব আমাকে ডাকাইলেন। উক্ত মোকদ্দমার সমস্ত অবস্থা আমাকে বলিয়া দিলেন এবং সেই আসামিকে ধরিবার নিমিত্ত সেই ওয়ারেন্ট আমাকেই প্রদান করিলেন। আমি ভাবিতে ভাবিতে ওয়ারেন্ট হস্তে সেই স্থান হইতে বহির্গত হইলাম। 2-3 দিন নানা স্থানে তাহার সন্ধান করিলাম, কিন্তু কেহই তাহার সন্ধান বলিতে পারিল না। ভবানীপুরেও তাহার সন্ধানের ত্রুটি হইল না। যখন দেখিলাম তাহার কোনরূপ সন্ধান পাওয়া গেল না, তখন তাহার সন্ধান পরিত্যাগপূর্বক তাহার সমবয়স্ক বন্ধুবর্গের অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলাম। পরিশেষে আব্দুল নামক এক ব্যক্তির সহিত সাক্ষাৎ হইল। তাহার নিকট অবগত হইলাম যে কাছিমালি প্রায় কলিকাতার ভিতর মেছুয়া বাজার নামক স্থানে গমন করিত। আব্দিরও 5-7 দিবস তাহার সহিত গমন করিয়াছিল। মেছুয়া বাজারে তাহার অনেক পরিচিত লোক আছে। সে সেই স্থানে গমন করিলে কত লোক আসিয়া তাহার সহিত আলাপ করিত এবং কোন কোন ব্যক্তি তাহার সহিত গোপনে নানারূপ কথাবার্তা বলিত, এই সংবাদ পাইয়া আব্দুলকে সঙ্গে লইয়া সেই দিবস সন্ধ্যার সময় মেছুয়া বাজারে গিয়া কাফিখানায় বসিলাম। বসিয়া বসিয়া কাফিখানার অবস্থা দেখিতে লাগিলাম। মেছুয়া বাজারের কফিখানা ও খঞ্চা অতি অদ্ভুত স্থান। ভারতবর্ষের ভিতর এরূপ যে আর কোনো স্থান আছে তাহা বোধ হয় না। সেই স্থানের প্রকৃত বর্ণনা করিতে হইলে বৃদ্ধ বাল্মীকিকে ডাকিতে হয়, নতুবা তাহার যথার্থ বর্ণনা আর কাহারও দ্বারা সম্ভব নয়। আমার তো কথাই নাই, কারণ সত্যকে মিথ্যা করিয়া যে লোক উদ্রামের সংস্থান করে তাহার সাধ্য কি যে সে ইহার চিত্র আঁকিতে পারে। তবে যখন লিখিতে বসিয়াছি আর আপনারাও পয়সা দিয়াছেন,
তখন পারি বা না পারি, কতক না বলিলে আপনারা ছাড়েন কই। মেছুয়া বাজারের মধ্যে এক স্থানে কতকগুলি বড় বড় খোলার ঘর, উহার ভিতর স্থানে স্থানে চীন দেশীয় মৃত্তিকা নির্মিত কতকগুলি বাসন রহিয়াছে, আর সেই সকল ঘরের ভিতর চতুর্দিকে সারি সারি কাষ্ঠ নির্মিত ব্রেঞ্চ সকল সাজান রহিয়াছে। কেবলমাত্র ঘরের মধ্যস্থলে কিয়ৎ পরিমাণ স্থান খালি আছে। সেই ব্রেঞ্চের উপর নানা দেশীয় মুসলমানগণ সারি সারি বসিয়া রহিয়াছেন। প্রত্যেকের হস্তে একখানি পিত্তলের চামচ ও সম্মুখে কাফি পরিপূর্ণ পূর্বোক্ত চীনের এক একটি বাসন। ইহাদের মধ্যে শিক্ষিত বা সভ্য লোক দেখিতে পাওয়া যায় না। আরব, ইরান, পারস্য বলুন, আফ্রিকা বলুন, পাঞ্জাব বলুন বা কলিকাতা বলুন, যে স্থানের মুসলমানগণ স্বদেশে আপন বদমাইশির চরম সীমা দেখাইয়া দেশ হইতে তাড়িত হইয়াছে, এই সকল তাহাদিগের আপনাদের জন্য স্থাপিত। এই কাফি তাহাদের জন্যই প্রস্তুত। নতুবা যে দ্রব্যের যথার্থ মূল্য কেবল 2 আনা মাত্র, তাহার মূল্য 8 আনা কে দিতে পারে? যাহাদের পয়সা উপার্জনে কোনো কষ্ট নাই, যাহারা হাসিতে হাসিতে নানা কারণে লোকের মস্তকে লাঠি মারিতে পারে, কোনো জমিদারে দাঙ্গা হাঙ্গামা উপস্থিত হইলে যাহাদের কদর বাড়ে, যাহারা যে কোনো ভদ্রলোককে অপমান করিবার নিমিত্ত তাহার বিপক্ষ পঞ্জীয়র নিকট হইতে টাকার বন্দোবস্ত করিয়া লয়, যাহারা চুরিকে ঘৃণা করে না, চোরাই দ্রব্য লইতে সংকুচিত হয় না, যাহারা পুলিশের বা জেলের ভয় করে না, এবং যাহাদিকে নিমিত্ত জেলের ভিতর আহারীয় দ্রব্য সদতি প্রস্তুত থাকে, এ তাহাদেরই স্থান। তাহারাই এই স্থানে কাফি পান করিতেছে, আর সম্মুখের স্ত্রীলোকটির দিকে এক দৃষ্টিতে লক্ষ্য করিতেছে, বাহবা দিতেছে, ও মধ্যে মধ্যে পকেট হইতে সিকিটা দুয়ানিটা বাহির করিয়া তাহাকে অর্পণ করিতেছে। এই স্ত্রীলোকটিকে, ইনি একজন মুসলমানি বেশ্যা। কাফিখানার ভিতরেই ইহার আড্ডা। ইনি কাফিখানার অধিষ্ঠাত্রী দেবী। কাফিখানার অধ্যক্ষ অনেক যত্ন করিয়া, অনেক তোষামত করিয়া ইহাকে রাখিয়াছে, নতুবা কাফিখানা জমে না, কেহ আসে না। সুতরাং কফি অনেকে কম বিকৃত হইয়া তাহার উপার্জনের বিশেষ অনিষ্ট হয়। ঘরের ভিতর যে খালি স্থানটির কথা বলিয়াছি, সেই স্থানে দাঁড়াইয়া এই স্ত্রীলোকটি নৃত্য করিতেছে, হাত পা নাড়িতেছে, ওড়না দুলাইতেছে ও মধ্যে মধ্যে ঘুরিয়া ফিরিয়া কাহারও মুখের নিকট গিয়া তাল দিতেছে। ইহাদের সঙ্গে বাক্য করদয়ও সেইরূপে নানা তালে বাজাইতেছে। দর্শকগণ এক দৃষ্টিতে সেই স্ত্রীলোকটির মুখের দিকে তাকাইয়া বাহবা দিতেছে। রাস্তাতেও লোকে লোকারণ্য হইতেছে। পাহারাওয়ালা সেই ভিড় ক্রমাগত হাঁকাইতেছে। 4র্থ পরিচ্ছেদ। একটি মাত্র লোকের কথা বলিলাম, কিন্তু পাঠক আবার দেখুন, কাফিখানার ভিতর প্রবেশ করিতেই বামে ও দক্ষিণে 2টি অলকা তিলকামৃতি পানের দোকান সাজাইয়া বসিয়া রহিয়াছে। পাশে 2-2খানা বড় বড় আয়না, তাহার ভিতর পানের দোকানের সহিত শাড়ি, ওড়না ও গহনা মণ্ডিত মনোহারিণী মুসলমানি মূর্তির প্রতিবিম্ব পড়িয়াছে। তাহাদের চক্ষু নড়িতেছে, মাথা হেলিতেছে, কান ফুল ঈষৎ দুলিতেছে। পাঠকগণের ভিতর যদি কোনো মুসলমান থাকেন, তাহা হইলে লেখকের অনুরোধ তিনি যেন এ সুযোগ পরিত্যাগ না করেন। এরূপ পান আর পাইবেন না। এ পানের প্রথমে দাম লাগে না, নগদ পয়সায় এ পান খরিদ করিতে হয় না, দেনায় পাওনা যায়। কিন্তু সময়ক্রমে সেই দেনা সুদ সমেত, তবা মুসলমানের পক্ষে সুদের কথা আমি ভুলক্রমে বলিয়াছি, কমিশন সমেত সসাত করিতে হয়। সুতরাং এই সুযোগ পরিত্যাগ করা সম্পূর্ণ অন্যায়। আর হিন্দু পাঠকগণ, আপনাদিগের ভাগ্য আর আমার ভাগ্য উভয়ই সমান। মনে মনে ইচ্ছা থাকিলেও আমাদিগের হতভাগ্য সমাজের ভয়ে তাহা করিতে পারি কই। তবে লুকাইয়া চোরাইয়া যদি কেহ কিছু করিতে চাহেন, করুন, তাহাতে ক্ষতি নাই। কিন্তু আমার মতো মুখ আলগা লোকে ইহা জানিতে পারিলে সকলকেই বলিয়া দিবে। ইহারা পানের দোকান করিয়া বসিয়া আছে, কিন্তু কই কাহাকেও তো পান বেচিতে দেখিতেছি না। অথচ কাফিখানায় সকলেই পান দিতে ত্রুটি করিতেছে না। তবে মধ্যে মধ্যে একজন উঠিয়া ইহাদিগের কাহারও সহিত কোথায় গমন করিতেছে, এবং কিয়ৎক্ষণ পরে পুনরায় নাই। কিন্তু পরে শুনিয়াছিলাম
তাহা বলিয়ে যে আমি সকল কথা পাঠকগণকে বলিব তাহা নহে। যিনি যাহা বিবেচনা করেন তিনি তাহা মনে মনে ভাবুন, আমি কিন্তু বলিব না। আর যদি একান্তই জানিতে ইচ্ছা করেন তাহা হইলে আমাকে জিজ্ঞাসা করিবার প্রয়োজন নাই। এক দিবস ইহাদের কাহারও সহিত গমন করিয়া স্বচক্ষে দেখিয়া আসুন, তাহা হইলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হইবে। আমি একটি কাফিখানার কতক অংশ বলিলাম, কিন্তু সেই স্থানে যতগুলি কাফিখানা আছে তাহা একই প্রকারের, একই ধরনের। আব্দুলের সহিত আমিও মুসলমান বেশে কাফিখানায় গিয়া উপবেশন করিলাম। পানওয়ালি পান দিয়া গেল, আমি উহা হস্তে করিয়া লইলাম, কিন্তু সকলের অদৃশ্যে সেই পান আব্দুলকে দিয়া আমার নিকট যে পান ছিল তাহাই সেই স্থানে বসিয়া চিবাইতে লাগিলাম। কাফিখানার অধ্যক্ষ কাফি আনিয়া আমার সম্মুখে রাখিয়া দিল। আব্দুল উভয় অংশই পান করিল। এমন সময় কাছিমালির পরিচিত একজন লোকের সঙ্গে দেখা হইল। সে আসিয়া আমাদিগের নিকটেই বসিল। তাহার সহিত নানা প্রকার গল্প আরম্ভ করিলাম। ক্রমে কথা প্রসঙ্গে কাছিমালির কথা আসিয়া পড়িল। তাহার নিকট হইতে অবগত হইলাম যে উহার প্রকৃত নাম কাছিমালি নহে, উহার নাম গোলাম আলী, কানপুরের প্রসিদ্ধ জুয়াচর মোহাম্মদ আলীর পুত্র। মোহাম্মদ আলী মেছুয়া বাজারের আর একটি কাফিখানায় আসিয়া প্রায় মাস অবধি ছিল। এখন পিতা পুত্র উভয় দেশে গমন করিয়াছে। এই কথা শুনিয়া নাচওয়ালিকে কিছু বকশিস দিয়া কাফির দাম মিটাইয়া দিলাম, এবং কাল আসিব পানওয়ালিকে এই কথা বলিয়া সেই স্থান হইতে আমরা উভয় বহির্গত হইলাম। পরে পরামর্শ করিয়া অনতিদূরস্থিত খঞ্চায় গিয়ে উপস্থিত হইলাম। মেছুয়া বাজারে খঞ্চার সংখ্যা যে কত তাহার অনুমানই হয় না। খঞ্চা যে কি পদার্থ তাহা বোধ হয় অনেক পাঠকই জানেন না। খঞ্চার কিছুই নহে, উহা কেবল ক্ষুদ্র ক্ষুদ্র চন্দুখানা মাত্র। ইহার ভিতর প্রবেশ করিয়া দেখি সেই ঘরের ভিতর ঘর ঘোরা একটি অতিশয় ময়লা বিছানা, তাহার উপর কতগুলি মনুষ্য শুইয়া রহিয়াছে, কিন্তু সে শয়নের শৃঙ্খলা নাই। কাহারও পায়ের নিকট কাহারও মাথা, কাহারও পেটের নিকট কাহারও মাথা, কাহারও মাথার নিকট কাহারও উরুদেশ ইত্যাদি। ইহার ভিতর স্ত্রীলোক আছে, মুসলমান আছে, হিন্দু আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, বালক আছে, স্ত্রী পুরুষ ভেদ নাই, হিন্দু মুসলমান জ্ঞান নাই। প্রত্যেকেরই মুখের সহিত একটি পিত্তলের নল, একটি একটি প্রজ্বলিত ও কাচপাত্রে আবৃত প্রদীপের সহিত সংলগ্ন। সকলেই চোখ বুজিয়া আছে। চোখ বুজিয়া বুজিয়া এক একজন এক একটি মজার গল্প বলিতেছেন। উহার ভিতর স্থিত একটি লোককে লক্ষ্য করিয়া আব্দুল কহিল, রহমান ভাই, কাছিমালি কোথায় বলিতে পারো? রহমান চক্ষু না খুলিয়া বলিল, সে এবার বড় মাল মারিয়া দেশে গিয়াছে, আমাকে এবার কিছুই দিয়া যায় নাই। আব্দুল বলিল, আমাকেও ভাই ফাঁকি দিয়া গিয়াছে, তাহার বাড়ির ঠিকানা আমি জানি না, জানিলে সেই স্থানে যাইতাম। বেল কানপুর এই মাত্র জানি, কিন্তু কানপুরের কোথায় যে থাকে তাহা আমি অবগত নহি। রহমান পুনরায় সেইরূপভাবেই কহিল, কানপুরের মোহাম্মদ আলীর বাড়ি আর কে না জানে, বাজারের নিকটে তাহার বাড়ি, যাহাকে জিজ্ঞাসা করিবে সেই বলিয়া দিবে। এই কথা শুনিয়া তাহাকে আর কিছু না বলিয়া উভয় সে স্থান হইতে প্রস্থান করিলাম। কাছিম আলী ওরফে গোলাম আলীর ঠিকানা পাইয়া আর সময় নষ্ট করিলাম না। কৃতিপক্ষের আদেশ লইয়া সেই রাত্রিতেই রেল যোগে কানপুর অভিমুখে প্রস্থান করিলাম। নিয়মিত সময়ে কানপুর গিয়া পৌঁছিলাম। সেই স্থানের স্থানীয় পুলিশের সাহায্যে বাজারের নিকট অনুসন্ধান করায় মোহাম্মদ আলীর বাড়ি পাইলাম। তাহার ঘরে গিয়ে দেখি গোলাম আলী বসিয়া রহিয়াছে। তাহাকে তখনই ধরিলাম ও যে কারণে তাহাকে ধরা গেল তাহার কারণ তাহাকে স্পষ্ট করিয়া বুঝাইয়া দিলাম। সে শুনিয়া কিছুমাত্র ভয় করিল না, বরং একটু হাসিল। তাহার বাড়ি উত্তম রূপে অনুসন্ধান করিলাম, ঘরের মেজে প্রভৃতির সমস্তই খুঁড়িয়া ফেলিলাম, কিন্তু কোনো স্থানে চোরাদ্রব্যের কোনো সন্ধানই প্রাপ্ত হইলাম না। পরিশেষে ঘরের দেওয়াল খুঁড়িতে খুঁড়িতে উহার ভিতর এক স্থান হইতে নসিরুদ্দিন ও গোলাম হোসেনের প্রায় সমস্ত অলঙ্কারই বাহির হইয়া পড়িল। অনুসন্ধানে আরও জানিতে পারিলাম যে
কাছেম আলী ওরফে গোলাম আলীর পিতা মাতা স্ত্রী ও একটি পুত্র সেই স্থানে আছে। চুরি জুয়া চুরি ইহাদিগের ব্যবসা। ইহারা দলে দলে বিভক্ত হইয়া ভারতবর্ষের নানা স্থান পর্যটনপূর্বক নানা রূপ জুয়াচুরি ব্যবসা অবলম্বন করিয়া আপন আপন জীবিকা নির্বাহ ও পরিবারবর্গকে প্রতিপালন করিয়া থাকে। এলাহাবাদের নিকটস্থিত পর্বতে ফকির থাকার সমস্ত কথাই মিথ্যা। কাছেম আলী মধ্যে মধ্যে ফকির দর্শনের ভান করিয়া গোলাম হোসেনকে প্রতারণাপূর্বক কানপুরে গমন করিত ও যাহা কিছু লইয়া যাইত তাহা বাড়িতে প্রদান করিয়া পুনরায় কলিকাতা প্রত্যাগমন করিত। মোহাম্মদ আলীর অনুসন্ধান করিলাম, সে তখন সেই বাড়িতে ছিল না। কোথায় যে গমন করিয়াছে তাহাও কেহ বলিল না। সুতরাং তাহাকে না পাইয়া কাছেম আলী ওরফে গোলাম আলীকে লইয়াই কলিকাতা আগমন করিলাম। মৃত গোলাম হোসেন ও তাহার স্ত্রী এই সমস্ত ব্যাপার শুনিয়া ও অলঙ্কারগুলি দেখিয়া অতিশয় বিস্মিত হইলেন। পাড়ায় সমস্ত লোক একে একে সেই স্থানে আসিতে লাগিল। কাছেম আলীর কার্যকলাপ শুনিয়া তাহার এই ভয়ানক জুয়াচুরির ব্যাপার অবগত হইয়া সকলেই তাহার সুমধুর বাক্যে সম্বোধন করিতে আরম্ভ করিল। কেহ কেহ বা তাহাকে প্রহার করিবার ইচ্ছাও প্রকাশ করিতে লাগিল। কিন্তু পুলিশ সে স্থানে উপস্থিত ছিল বলিয়া তাহাদের সেই আশা কার্যে পরিণত করিতে সমর্থ হইল না। গোলাম হোসেনের সেই পুত্রবধূ এত দিবস পর্যন্ত কাছেম আলীকে প্রাণ অপেক্ষা প্রিয় দেখিয়া আসিতেছিল। যাহার সামান্য অসুখ হইলেও সে চতুর্দিক অন্ধকার দেখিত। আজ সে যখন জানিতে পারিল যে তাহার স্বামী জুয়াচোর, তাহার সপত্নী ও সপত্নী পুত্র বর্তমান আছে, তখন সে যেন হৃদয়ে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া চতুর্দিক অন্ধকার দেখিল এবং সেই স্থানে বসিয়া পড়িল। মোকদ্দমা আদালতে প্রেরিত হইল। এই মোকদ্দমা দেখিবার জন্য আদালতে লোকের স্থান হইল না। যে শুনিল সে জমালয়ের ফের মানুষ দেখিতে আসিল। ষষ্ঠ পরিচ্ছেদ। আদালতে মোকদ্দমার বিচার হইতেছে। এমন সময় আদালতের বাহিরে একটা বৃক্ষের নিচে অতিশয় গোলযোগ উপস্থিত হইল। সেই গোলযোগ দেখিবার নিমিত্ত সকলে আদালত হইতে বহির্গত হইয়া সেই দিকে ঢুকিল। দেখিল একটি বৃদ্ধা স্ত্রীলোক আর্তনাদ করিয়া রোদন করিতেছে। তাহার আর্তনাদে হাকিমের আসন টলিল। তিনি চাপরাশি পাঠাইয়া উহাকে আপন এজলাসে ডাকাইলেন ও তাহার আর্তনাদের কারণ জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধা আসামির প্রতি লক্ষ্য করিয়া বলিতে লাগিল, মহাশয়, এই আমার সর্বনাশ করিয়াছে, এই আমাকে পথের ভিখিরি করিয়াছে। আমি পূর্বে জানিতে না পারিয়া ইহার কথায় বিশ্বাস করিয়াছিলাম বলিয়াই আমার এই দশা ঘটিয়াছে। হাকিম ইহাতে আরও বিস্মিত হইলেন। যে মোকদ্দমার বিচার করিতেছিলেন তাহা স্থগিত করিয়া বৃদ্ধার কথা শুনিতে লাগিলেন। বৃদ্ধা বলিল, ধর্মাবতার, এ জগতে আমার আপন বলে এখন এমন কেউই নাই। যখন আমার স্বামী পরলোক গমন করেন সেই সময় আমার নিকট সোনা রূপা ও নগদ প্রায় 200 টাকা রাখিয়া যান। আমার আত্মীয় স্বজন কেউই ছিল না। কেবল আমার 10 বৎসর বয়স্ক একমাত্র বংশধর পুত্র শ্রীমান রামধনিয়ার মুখের দিকে তাকাইয়া সকল দুঃখ ও কষ্ট নিবারণ করিয়া আসিতেছিলাম। তাহাকে স্কুলে বিদ্যা শিক্ষার্থ দিয়াছিলাম। সে প্রত্যহ স্কুলে গমন করিত এবং নিয়মিত সময়ে ফিরিয়া আসিত। এক দিবস সে স্কুলে গেল, কিন্তু আর ফিরিল না। তাহার অনেক অনুসন্ধান করিলাম, থানা পুলিশে সংবাদ দিলাম, কত স্থানে যে তল্লাশ করিলাম তাহা আর কি বলিব। কিন্তু কোনো স্থানেই আমার মনের ধনের আর সন্ধান পাইলাম না। তখন আর কোনরূপ উপায় না দেখিয়া কেবল আপন ঘরে শুইয়া রোদন করিয়া দিন কাটাইতে লাগিলাম। 1 বৎসর পরে একদিন অতি প্রত্যুষে আমি আমার বিছানায় শুইয়া রোদন করিতেছি। এমন সময়ে বাহির হইতে এই আমাকে মা মা বলিয়া ডাকিতে লাগিল। বলিল, মা, আমি রামধনিয়া আসিয়াছি। আমি তাড়াতাড়ি বাহিরে আসিলাম। আসিয়াই উহাকে দেখিলাম। তখন উহার বয়স 11 বৎসরের অধিক নহে। উহার চেহারাও কতক অংশে আমার রামনিয়ানের মতো। এই আমাকে বলিল, মা। আমাকে ভুলাইয়া কুলি অফিসে লইয়া গেল। আমাকে 4 মুলুকে পাঠাইয়া দেয়। পরে সেই স্থান হইতে পলাইয়া একটি ভদ্রলোকের সাহায্যে পুনরায় আপনার চরণ দেখিতে সমর্থ হইলাম। রামধনিয়াকে দেখিয়া ও উহার কথা শুনিয়া অধিক আর কিছু ভাবিবার সময় পাইলাম না।
আনন্দে মোর শিহরিয়া উঠিল। উহাকে ক্রোড়ে লইয়া মুখ চুম্বন করিলাম। আমার এত দিবসের দুঃখ ও কষ্ট দূর হইল। উহাকে পুত্র নির্বিশেষ পালন করিতে লাগিলাম। এক দিবস আমাদিগের বাড়িতে একটি অতিথি আসিল। সে আমাদিগের দেশস্থ লোক বলিয়া পরিচয় দিল। আমি তাহাকে যত্নের সহিত আহারাদি করাইয়া বাহিরে বারান্দায় শয়ন করিতে স্থান দিলাম। আমিও আমার পুত্র আমাদিগের ঘরে গিয়া শয়ন করিয়া রহিলাম। কিন্তু প্রাতঃকালে যখন আমার নিদ্রা ভাঙিল, তখন দেখিলাম ঘরে আমার পুত্র নাই, বাহিরে অতিথিও নাই, দরজা ও বাক্সের চাবি খোলা, দ্রবাদিও কিছুই নাই। আমাকে পথের ভিখারি করিয়া উহারা চলিয়া গিয়াছে। তখন আমার মনে সন্দেহ হইল। থানায় সংবাদ দিলাম, তদারক হইল, কিন্তু কিছুই হইল না। উহাদিগকে আর পাওয়া গেল না। দ্রৌপদীরও কোনো সন্ধান হইল না। সেই অবধি আমি পাগলের মতো হইয়াছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়া জীবন ধারণ করিতেছি। কল্ল শুনিলাম যে সে ধরা পড়িয়াছে। হে কেবলমাত্র আমার দ্রৌপদী চুরি করিয়া আমার সর্বনাশ করে নাই, আমার জাতি ধর্ম সকলই নষ্ট করিয়াছে। মুসলমান হইয়া হিন্দু পরিচয়ে আমার সর্বনাশ করিয়াছে। এ আমার পুত্র নহে। এখন ধর্মাবতার আপনি ইহার বিচার করুন। আমার আর কেহই নাই। এখন আমার ধন ধর্ম ও পুত্র তিনি গিয়াছে। আরও এখন আমার স্পষ্টই বোধ হইতেছে যে উহারাই ষড়যন্ত্র করিয়া আমার পুত্রকে কোনো রূপে বিপদগ্রস্ত করিয়াছে। সপ্তম পরিচ্ছেদ। বৃদ্ধার কথায় হাকিমের মনে অতিশয় দুঃখ ও দয়ার উদ্রেক হইল। তিনি উপস্থিত মোকদ্দমা 15 দিবসের নিমিত্ত স্থগিত রাখিয়া আমার হস্তে পুনরায় উহাকে অর্পণ করিলেন এবং বলিয়া দিলেন যাহাতে বৃদ্ধার পুত্রের অনুসন্ধান হইতে পারে, সেই বিষয়ে যত্ন করিয়া অনুসন্ধান করা আবশ্যক। আমি উহাকে লইয়া ভাবিতে ভাবিতে সেই স্থান হইতে প্রস্থান করিলাম। কাছেমালি ওরফে গোলাম আলী ওরফে রামধনিয়াকে লইয়া পুনরায় অনুসন্ধানে নিযুক্ত হইলাম। উহাকে বারবার জিজ্ঞাসা করিলাম, কিন্তু উহার নিকট হইতে আর কোনো কথা বাহির করিতে পারিলাম না। সে আর কিছুই বলিল না। তখন পুনরায় সে আব্দুলের সাহায্য গ্রহণ করিলাম। তাহার সাহায্যে সেই অতিথির অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলাম। মেছুয়া বাজারের প্রত্যেক কাফিখানায় প্রত্যেক খঞ্চায় মুসলমান বেশে পরিভ্রমণ করিতে লাগিলাম, কিন্তু আর তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। তখন আমার মনে মনে সন্দেহ হইল যে তাহার পিতা মোহাম্মদ আলী সেই অতিথি হইবে। পুনরায় মোহাম্মদ আলীর অনুসন্ধানে বহির্গত হইলাম। পুনরায় কানপুরে গমন করিলাম। পুনরায় তাহার বাড়িতে গিয়া অনুসন্ধান করিলাম, কিন্তু এবারও তাহাকে তাহার বাড়িতে পাইলাম না। গুপ্ত অনুসন্ধানে জানিতে পারিলাম যে শাহাবাদ জেলার মধ্যে একটি ক্ষুদ্র পল্লীতে সে আছে। এই সংবাদ পাইয়া সেই স্থানে গমন করিলাম। মোহাম্মদ আলীকে তো সেই স্থানে পাইলামই, তদেতীয় অন্য আরেক ব্যক্তিকে সেই স্থানে পাইলাম। উহারা সমস্ত কথা অস্বীকার করিল এবং আমাকে প্রথমে এরূপভাবে ভয় দেখাইতে আরম্ভ করিল যে তাহা বলা বাহুল্য। আমি তাহাদের উপর মিথ্যা মোকদ্দমা আনিয়া তাহাদিগকে ধৃত করিলাম, সুতরাং আমাকে তাহার যথেষ্ট প্রতিফল পরে পাইতে হইবে। নিরপরাধ ব্যক্তিকে ধরিলে, বিনা দোষে চোর বলিয়া মিথ্যা অপবাদ দিলে তাহার মোকদ্দমা যে কি ফল হয় তাহা দেখিতে পাইবে প্রভৃতি নানা রূপ কথায় আমাকে ভয় প্রদর্শনপূর্বক যাহাতে আমি তাহাদিগকে ছাড়িয়া দেই তাহার উপায় করিতে লাগিল। আমি কিন্তু সেই ভয়ে ভীত না হইয়া তাহাদের কথার উপর কর্ণপাত না করিয়া সেই বাড়ি অনুসন্ধান করিলাম, কিন্তু কোনো দ্রব্যাদি পাওয়া গেল না। কেবলমাত্র কতগুলি পুরাতন জীর্ণ কাগজ পাওয়া গেল। তাহার কতক অংশ পড়িতে পারা যায় না, কোনো স্থান একেবারেই নাই, পোকায় কাটিয়া ফেলিয়াছে। তার একখানে শেষ অংশ যাহা নষ্ট হয় নাই তাহা এই স্থানে প্রকাশিত হইল। প্রথাংশ একেবারে নষ্ট হইয়া গিয়াছে, তাহার চিহ্ন মাত্রও নাই। তাহার শেষ অংশ এই। আমার মনে অতিশয় কষ্ট হতে আমি লিখিতেছি। আমি যাহা লিখিলাম ইহা যদি প্রকৃত হয় তবে হয় তুমি আমার নিকট আসিবা, না হয় অন্য লোকে পাঠাইয়া দিবা, কিন্তু আমার এই পত্র তাহাকে দিবা। তাহা হইলে আমি জানিতে পারি যে সে তোমারই লোক। আমি তোমার অপেক্ষায় এখানে 15 দিবস অপেক্ষা করিব মাত্র।
কিন্তু তাহার পর যে কোথায় যাইব তাহা এখন বলিতে পারিতেছি না। শ্রী রামচন্দ্র দাস, মোকাম বৃন্দাবনধাম, মহাবীর প্রসাদ, বাবাজির কুঞ্জ। এই পত্র পাঠ করিয়া আমার মনে অতিশয় সন্দেহ হইল। সেই অতিথিকে উক্ত পত্রের কথা জিজ্ঞাসা করায় সে যে প্রকার উত্তর করিল তাহা শুনিয়া আরও বিস্মিত হইলাম। ভাবিলাম এ সামান্য লোক নহে। সে বলিল, আমি এখন তোমার নিকটে আসামি শ্রেণীতে কয়েদ অবস্থায় আছি। এখন আইন মতো আমার মুখ বন্ধ, আমার কিছু বলিবার অধিকার নাই। থাকিলেও আমি বলিব না, কারণ তোমার কর্ম অনুসন্ধান করা, তুমি ইহার রহস্য অনুসন্ধান করিয়া বাহির করো, আমি কিছুই বলিব না। এই কথা শুনিয়া আমার সন্দেহ আরও বাড়িল। আমি আর কিছু না ভাবিয়া বৃন্দাবন ধাম অভিমুখে যাত্রা করিলাম। পরে সেই স্থানে অনুসন্ধান করিয়া মহাবীর প্রসাদের সন্ধান পাইলাম, কিন্তু রামচন্দ্র দাসের আর সাক্ষাৎ পাইলাম না। শুনিলাম তিনি হরিদ্বার অভিমুখে যাত্রা করিয়াছেন। আমিও সেই দিকে গমন করিলাম। পরে অনেক অনুসন্ধানের পর রামচন্দ্র দাসের সাক্ষাৎ পাইয়া তাহাকে সেই পত্র দেখাইলাম। তাহার নিকট হইতে যে সকল বিষয়ে অবগত হইলাম তাহা শুনিয়া স্তম্ভিত হইলাম। ভাবিতে লাগিলাম, 2-4 দিকের অসাধ্য এ জগতে কিছুই নাই, বা তাহারা না করিতে পারে এরূপ কার্য ভাবিয়া স্থির করা সুকঠিন। অষ্টম অধ্যায়। রামচন্দ্র দাস বলিতে লাগিলেন, মহাশয়, আমার বাসস্থান ঢাকা জেলার অন্তর্গত একটি ক্ষুদ্র পল্লী গ্রামে। সেই স্থানে আমি পুত্র কলত্র সহিত মহাসুখে বাস করিয়া আমার জীবনের প্রায় 60 বৎসর অতিক্রম করিয়াছি। কিন্তু শেষে বৃদ্ধাবস্থায় আমাকে সকল সুখে জলাঞ্জলি দিতে হইয়াছে। আমার উপর জগদীশ্বরের মহাকোপ পড়িয়াছে। 3 মাসের মধ্যে আমার যে যেখানে ছিল সকলেই কালের মহাকবলে পতিত হইয়াছে। কেবল আমি ও আমার স্ত্রী যে কি মহাপাতকের ফলে জীবিত আছি তাহা বলিতে পারি না। এই কারণে আমাদিগের যাহা কিছু বিষয় সম্পত্তি ছিল সমস্ত বিক্রয় করিয়া জীবনের অবশিষ্ট অংশ তীর্থ পর্যটন করিয়া অতিবাহিত করিবার মানুষে 5 বৎসর হইল আমরা এই দুজনে বাড়ি হইতে বহির্গত হইয়াছি। প্রথমে পূর্ব অঞ্চলের কয়েকটি তীর্থস্থান দর্শন করি, ক্রমে কলিকাতায় আসিয়া উপস্থিত হই এবং কালীঘাটে 3 দিবস অতিবাহিত করিয়া মহামায়া দর্শন পূর্বক পশ্চিম যাত্রা করিবার মানুষে হাবড়ার রেলওয়ে স্টেশনে আসি একখানি গাড়িতে আরোহণ করি। সেই গাড়িতে আমিও আমার স্ত্রী ভিন্ন আর কেহ প্রথমে উঠে নাই। কিন্তু গাড়ি ছাড়িবার অব্যাহতি পূর্বেই একজন পশ্চিম দেশীয় মধ্যবয়স্ক যষ্টাকৃতি মুসলমান পুরুষ প্রায় 2 হস্ত পরিমাণ লম্বা একটি টিনের বাক্স সঙ্গে করিয়া আমরা যে গাড়িতে ছিলাম তাহাতে উঠিল। সে বাক্সটি ব্রেঞ্চের নিচে রাখিতে না রাখিতে গাড়ি ছাড়িয়া দিল। দেখিতে দেখিতে গাড়ি আসিয়া বালি স্টেশনে থামিল। গাড়ি থামিবা মাত্র সেই পশ্চিম দেশীয় ব্যক্তি গাড়ি হইতে নামিল, কিন্তু উহাকে আর পুনরায় উঠিতে দেখিলাম না। পুনরায় গাড়ি চলিল। ক্রমে গাড়ি বর্ধমান অতিক্রম করিল। তখন সেই ব্রেঞ্চের নিচে যে টিনের বাক্স ছিল তাহার ভিতর হইতে এক প্রকার শব্দ বাহির হইতে লাগিল। তাহাতে উহার প্রতি আমাদিগের লক্ষ্য পড়িল। আমরা দেখিলাম বাক্স ক্রমে নড়িতে লাগিল এবং উহার ভিতর যে এক প্রকার শব্দ হইতেছিল তাহা ক্রমেই বাড়িতে লাগিল। ইহাতে আমাদিগের অতিশয় কৌতূহল উপস্থিত হওয়ায় বাক্সটি ব্রেঞ্চের নিচ হইতে বাহির করিয়া বলপূর্বক উহার ডালা খুলিয়া ফেলিলাম। তাহাতে যাহা দেখিলাম মহাশয় তাহা স্বপ্নের অগোচর। দেখিলাম উহার ভিতর একটি 21 বৎসর বয়স্ক বালক জড়সড় হইয়া শুইয়া গোগো শব্দ করিতেছে এবং উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু কিছুতেই উঠিতে পারিতেছে না। অধিকন্তু তাহার জ্ঞানের অল্প ব্যতিক্রম হইয়াছে। তখন আমি তাড়াতাড়ি উহাকে বাক্সের ভিতর হইতে বাহির করিয়া ব্রেঞ্চের উপর শোয়াইলাম। আমার স্ত্রী উহাকে বাতাস করিতে লাগিলেন। দেখিতে দেখিতে উহার সম্পূর্ণ জ্ঞান হইয়া উঠিয়া বসিল এবং কথা কহিতে লাগিল। তখন আমরা উহার নিকট সকল কথা জানিতে পারিলাম। সেই অবধি এই বালক আমাদিগের সহিত নানা তীর্থস্থান ভ্রমণ করিতেছে। উহারই কথা মতো আমি কলিকাতায় 4-5খানি পত্র লিখিয়াছিলাম, কিন্তু তাহার একখানিরও উত্তর পাই নাই। আর সেই পত্রের একখানের শেষ অংশই আপনি অদ্য আমাকে দেখাইয়াছেন। এই বলিয়া তিনি রামধনিয়াকে ডাকাইলেন।
রামধনিয়া আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। তখন আমি শাহাবাদ জেলা হইতে যে দুই ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়াছিলাম তাহাদিগকে সেই স্থানে আনাইলাম। রামচন্দ্র দাস তাহার মধ্যে একজনকে সেই টিনের বাক্সবাহী মুসলমান বলিয়া চিনিলেন। প্রকৃত রামধনিয়া উভয়কেই চিনিতে পারিল। নবম পরিচ্ছেদ। রামধনিয়া বলিল, মহাশয়, আমার বর্তমান বাসস্থান কলিকাতায়। সেই স্থানে আমার একমাত্র বৃদ্ধ মাতা ভিন্ন আর কেহই নাই। আমি প্রায় স্কুলে যাইবার সময়, কোনো দিন বা স্কুল হইতে আসিবার সময় ইহাকে রাস্তায় দেখিতে পাইতাম। এই ব্যক্তি আমাকে দেখিলেই অতিশয় যত্ন করিত, মিষ্ট কথা বলিত, কলম পেন্সিল কিনিয়া দিত এবং নানা প্রকার নূতন নূতন খেলানা আনিয়া আমাকে দিত। আমি ভাবিতাম এ আমার কোনো আত্মীয় হইবে। এক দিবস আমি স্কুলে যাইতেছি, সেই সময় আমি উহাকে স্কুলের সম্মুখেই দেখিতে পাইলাম। দেখেই আমি উহার নিকট যাইলাম। সেই দিবস আমাকে বলিল, গড়ের মাঠে ঘোড়ার নাচ হইতেছে, দেখিতে যাইবে? আমি তাহাদের সহিত উহার প্রস্তাবে সম্মত হইলাম এবং উহার সহিত ঘোড়ার নাচ দেখিবার প্রত্যাশায় প্রস্থান করিলাম। কতক দূর গমন করিলেই এই ব্যক্তি একখানি গাড়ি লইল। আমরা উভয়ে সে গাড়িতে উঠিলাম। অনেকক্ষণ পরে গাড়ি আসিয়া এক স্থানে থামিল। তখন গাড়ির ভাড়া মিটাইয়া দিয়া আমাকে লইয়া একখানি খোলার বাড়িতে উপস্থিত হইল এবং বলিল, এখন ঘোড়ার নাচের বিলম্ব আছে, এখন আমরা এই স্থানে কিছুক্ষণ অপেক্ষা করি, পরে সময় মতো গমন করিয়া ঘোড়ার নাচ দেখিয়া তোমাকে বাড়িতে রাখিয়া আসিব। আমি সম্মত হইলাম এবং সেই বাড়িতেই অপেক্ষা করিতে লাগিলাম। ক্রমে সন্ধ্যা হইল। তখন আরও 2-3 জন লোক আসিয়া উপস্থিত হইল। উহাদিগের সহিত একটি বালককেও দেখিতে পাইলাম। সকলে কতক্ষণ কি পরামর্শ করিতে লাগিল, ঘোড়ার নাচ দেখাইতে আমাকে আর লইয়া গেল না। আমি জিজ্ঞাসা করাই বলিল, আদেও নাচ হইবে না, এখন রাত্রি হইয়াছে, তুমি এখানে থাকো, কল্ল নাচ দেখাইয়া তোমাকে বাড়িতে রাখিয়া আসিব। অগত্যা আমি তাহাতেই সম্মত হইলাম। রাত্রে সেই স্থানেই অতিবাহিত করিলাম, কিন্তু নিদ্রা আসিল না। মনে যেন কেমন এক প্রকার দুর্ভাবনা আসিয়া উপস্থিত হইল। ক্রমে রাত্রি প্রভাত হইল। উহারা সকলে একত্র হইয়া পুনরায় কি পরামর্শ করিতে লাগিল। পরে দেখিতে দেখিতে এক ব্যক্তি একটি টিনের বাক্স উপস্থিত করিল। তখন এই ব্যক্তি বলিল, চল ঘোড়ার নাচ দেখিতে যাই। আমি সম্মত হইলাম। কাপড় লইয়া বহির্গত হইতেছি, এমন সময় এই ব্যক্তি বলিল, ঘোড়ার নাচ দেখিয়া ফিরে আসিতে অধিক বিলম্ব হইবে, একটু জল খাইয়া লও। এই বলিয়া 4টি সন্দেশ আমাকে দিল। আমি ভক্ষণ করিলাম এবং একটু জল পান করিলাম। সেই সময়ে আমার মাথা যেন ঘুরিয়া উঠিল। আমি বসিয়া পড়িলাম। পরে যে আর কি হইল তাহা বলিতে পারি না। তবে যখন জ্ঞান হইল তখন দেখিলাম আমি রেলওয়ে গাড়ির ভিতর শয়ন করিয়া আছি। আমার ধর্মমাতা বাতাস করিতেছেন এবং ধর্মপিতা নিকটে বসিয়া আছেন। আমি সমস্ত ব্যাপার উহাদের নিকট বলিলাম। উহারা সেই দিবস হইতে আমাকে পুত্রের ন্যায় স্নেহ করিতেছেন এবং সঙ্গে লইয়া আমাকে দেশ দেশান্তরে ভ্রমণ করিতেছেন। আমার ধর্মপিতা সেই সময়ে কলিকাতায় 4-5খানি পত্র লিখিয়াছিলেন, কিন্তু তাহার একখানিরও কোনো উত্তর পান নাই। বোধহয় আমার বৃদ্ধ মাতা জীবিত নাই, নতুবা এত দিবস তিনি অবশ্যই আমার সন্ধান লইতেন। এই বলিয়া বালক রোদন করিতে লাগিল। তখন আমি তাহাকে উত্তম রূপে সান্ত্বনা করিলাম এবং তাহাকে বুঝাইয়া দিলাম যে তাহার মাতা এখনও জীবিত আছেন এবং এখন পর্যন্ত তাহার সন্ধান করিয়া বেড়াইতেছেন। রামচন্দ্র দাস এবং রামধনিয়ার নিকট এই সকল অভূতপূর্ব কথা শ্রবণে যে কত দূর আশ্চর্যায়িত হইয়াছিলাম তাহা বলিতে পারি না। তখন পূর্বোক্ত 2 ব্যক্তিকে আমি ইহার ব্যাপার জিজ্ঞাসা করিলাম, কিন্তু তাহাদের নিকট হইতে একমাত্র উত্তর, আমরা কিছু জানি না, ভিন্ন আর কিছুই পাইলাম না। 10ম পরিচ্ছেদ। কাছে মালি বা জমালয়ের ফেরতা মানুষ পরিশেষে যেরূপ জবানবন্দি দিয়াছিল তাহার স্থূল মর্ম এই, আমার নাম কাছে মালি নহে বা রামধনিয়া নহে, আমার নাম গোলাম আলী, আমার পিতার নাম মুহাম্মদ আলী, বাসস্থান নিজ কানপুর শহর। আমার বয়স যখন 11 বৎসর, সেই সময় আমার পিতা আমাকে কলিকাতায় লইয়া আসে এবং শহরের বিভিন্ন একখানি খোলার ঘরে আমরা বাস করিতে থাকি। সে বাড়িতে আর কেহ থাকিত না।
আমরা দুইজন আমার চাচা উমরাও খাঁর সঙ্গে সেই স্থানে থাকিতাম। চাচার বাসস্থান শাহাবাদ জেলার অন্তর্গত একটি ক্ষুদ্র গ্রামে। উহারা যে কি ব্যবসা করিতেন তাহা আমি এ পর্যন্ত বুঝিয়া উঠিতে পারি নাই। তবে আমাকে যে প্রকার শিক্ষা উপদেশ দিতেন আমি তদনুসারেই চলিতাম। এক দিবস দেখিলাম আমার চাচা উমরাও খাও একটি বালককে আমাদিগের বাসার মধ্যে আনিলেন এবং পর দিবস একটি টিনের বাক্সে তাহাকে বন্ধ করিয়া কোথায় লইয়া গেলেন। তাহার পর তাহাদিগের উপদেশ মতো আমি রামধনিয়া নাম অবলম্বন করিয়া হিন্দু পরিচয় দিয়া একটি বৃদ্ধার পুত্র সাজিয়া সেই বৃদ্ধার বাড়িতে থাকিতে লাগিলাম। সেই সময়ে সেই বৃদ্ধার নামে ডাকে 4-5খানি পত্র আসিয়াছিল, কিন্তু আমার চাচার পরামর্শ মতো সেই পত্রগুলি বৃদ্ধাকে না দিয়া চাচাকে আনিয়া দিয়াছিলাম। পরে এক দিবস আমার পিতা অতিথিরূপে সেই বাড়িতে উপস্থিত হইলেন। রাত্রিকালে তিনি সেই বাড়িতে শয়ন করিয়া রহিলেন। পরে সকলে নিদ্রিত হইলে সেই রাত্রিতেই সেই বৃদ্ধা যথাসর্ব চুরি করিয়া আমাকে সঙ্গে করিয়া পলায়ন করিলেন। ইহার কিছু দিবস পরেই আমার পিতার পরামর্শ মতো কাছেমালি নাম পরিচয় দিয়া ভবানীপুরে উপস্থিত হইলাম এবং বৃদ্ধ গোলাম হোসেনের নিকট তাহার জমালয়ের ফেরতা পুত্র বলিয়া পরিচয় দিয়া কয়েক বৎসর অতিবাহিত করিলাম। তিনি আমার বিবাহ দিলেন, পুত্রও হইল। মধ্যে মধ্যে তাহার নিকট হইতে কিছু কিছু টাকা লইয়া ফকিরগুরুকে দেখিতে যাইবার ভানে বাড়িতে যাইতাম, কিন্তু পরিশেষে আমার পিতার পরামর্শে তাহারও যথাসর্ব চুরি করিয়া এবং নসিরুদ্দিনের গহনা প্রভৃতি লইয়া পলায়ন করিয়াছিলাম। কিন্তু এবার আর পরিত্রাণ পাইলাম না, ধরা পড়িয়াছি। যাই হোক, আপনার নিকট এখন সমস্ত প্রকৃত কথা বলিলাম, ইহাতে আপনার যাহা ভালো হয় তাহাই করুন। এই বলিয়া সে নীরব হইল। পরে আমি সকলকে আনিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট উপস্থিত করিলাম ও সমস্ত কথা উহাকে বলিলাম। মোকদ্দমায় যাহা হইল তাহা আর বলিবার আবশ্যক নাই। তবে এই মোকদ্দমার আসামিগণের মধ্যে একজন সেই জমালয়ের ফেরতা মানুষ, সেই প্রকৃত রামধনিয়া, এবং অপর আর একজন জমের জ্বালায় দেশ পরিত্যাগকারী সেই রামচন্দ্র দাস এবং তদারককারী ও জমের পরিত্যাজ্য সেই আমি। যাহাই হোক, এই আশ্চর্য কাণ্ড দেখিবার নিমিত্ত আদালতে লোকারণ্য হইয়াছিল।